নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি কোন কোন ধরনের ফ্র্যাকচারে আমাদের সার্জারি প্রয়োজন আর কোন ধরনের ফ্র্যাকচার আমরা সার্জারি ছাড়া চিকিৎসা করতে পারি। আজকে আমরা আলোচনা করব সার্জারি করার সুবিধা কী আর সেখানে ইমপ্ল্যান্ট যে ধাতব পাত বা রড আমরা ইউজ করি তার রোল কী। চলুন শুরু করা যাক। ফ্র্যাকচার ফিক্সেশনের যে মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্টেবিলাইজেশন। একটা হাতের হাড় ভেঙে গেছে, ধরুন এখানে একটা প্লেট লাগিয়ে দেওয়া হলো, স্ক্রু লাগিয়ে দেওয়া হলো, তাতে কি হবে, এরপর যদি আমি হাতটা নাড়াইও তাহলে ভাঙা অংশটা আর সরতে পারবে না। তো প্রথম এটা এনশিওর করে যে ফ্র্যাকচারটাকে স্টেবল রাখবে। 2 নম্বর করে যেটা সেটা হচ্ছে অ্যানাটমিক রিডাকশান। মানে কি, মানে ভাঙার আগের অবস্থায় হাড়টা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আবার এনে হাড়ের মুখোমুখি হাড়ের অংশ দুটোকে বসিয়ে দেওয়া হয়, যাতে হাড়টা যখন ইউনিয়ন হবে ভেঙে যাওয়ার আগে যে অবস্থায় ছিল সেইভাবেই ইউনিয়ন হতে পারে। বলার উদ্দেশ্য হচ্ছে যদি এটা না করা হয় তাহলে হয়তো হাড়টা সরে গেল বা সরে গিয়ে জুড়ল, তাতে হয়তো হাড়টা একটু ছোট হয়ে জুড়ল বা একটু ঘুরে গিয়ে জুড়ল বা একটু বাঁকা হয়ে জুড়ল। সোজাভাবে লেন্থটাকে মেনটেন করা দরকার। ঘুরে গিয়ে জুড়লে সেটাও খারাপ, সেটাকে বলে ম্যাল রোটেশন। আর বাঁকা হয়ে জোড়া মানে অ্যাঙ্গুলেশন। তো এই তিনটে জিনিসকে প্রিভেন্ট করে সার্জিক্যাল ফিক্সেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেকের একটা ভুল ধারণা আছে যে সার্জারি করলে হাড় তাড়াতাড়ি জোড়ে। না, সার্জারি করলে তাড়াতাড়ি হাড় জোড়ে না। হাড় জোড়ার একটা ন্যাচারাল প্রসেস। সার্জারি হোক আর কনজারভেটিভই হোক, হাড় জুড়তে মোটামুটি একই সময় লাগে। কিন্তু কোনো সার্জিক্যালি যদি আমরা ফিক্স করে দিই তার এইটাই সুবিধা যে ভবিষ্যতে এটা সরবে না বা সরে গিয়ে ভুল জায়গায় ভুলভাবে জুড়বে না। স্টেবিলাইজেশন অ্যান্ড অ্যানাটমিক রিডাকশন, এটাই সার্জিক্যাল মেন অ্যাডভান্টেজ অফ ফিক্সেশন। 2 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে আর্লি ওয়েট বিয়ারিং। মানে কি, মানে যদি ধরুন আমার পায়ে একটি ভেঙে গেল, পায়ের একটা হাড় ভেঙে গেছে, তাহলে সেটাকে প্লাস্টার করা যেতে পারতো অথবা একটা পায়ে প্লেট বা রড লাগা যেতে পারতো। এক্ষেত্রে প্লেট বা রড 2 ধরনের ইমপ্ল্যান্ট হয়। একটাকে বলা হয় লোড বিয়ারিং, আরেকটা হচ্ছে লোড শেয়ারিং। লোড বিয়ারিং ইমপ্ল্যান্ট কোনটা, যেটা শরীরের কোনো অংশে সম্পূর্ণভাবে ওজন বয়। যেমন ধরুন কোথাও যদি প্লেট লাগানো হয় সেগুলো হচ্ছে লোড বিয়ারিং ইমপ্ল্যান্ট। আর লোড শেয়ারিং ইমপ্ল্যান্ট কি, যেখানে সেটা হাড়ের মধ্যে লাগিয়ে দিলে, যেমন ধরুন রড যেগুলো নেইল বলি আমরা, সেগুলো কিছুটা অংশে ওজন নেয় আর কিছুটা অংশ হাড়ও ওজন নেয়। তাহলে শরীরের যদি কোনো অংশের পায়ের হাড়টাকে প্লেট বা রড দিয়ে ফিক্স করে দেওয়া হয় তাহলে আমাকে হয়তো পরের দিন থেকেই পায়ে অল্প অল্প ওজন দিয়ে হাঁটানো সম্ভব। কিন্তু যদি প্লাস্টার থাকতো আমাকে তাহলে হয়তো যতদিন না হাড় জুড়বে 2 মাস 3 মাস ততদিন অবধি আমাকে বেড রেস্টে থাকতে হতো। তো এই যে আর্লি মোবিলাইজেশান, আমি আউট অফ বেড হতে পারলাম শুধুমাত্র কারণ ইন্টারনালি একটা সাপোর্ট দিয়ে দেওয়া হলো। তো আমাদের দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজ অফ সার্জিক্যাল ফিক্সেশন হচ্ছে আর্লি মোবিলাইজেশন। তার কারণ যে ইমপ্ল্যান্ট যেগুলো আছে সেগুলো কিছুটা ওজন বহন করতে সাহায্য করে যতক্ষণ অবধি হাড় জোড়ে। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আর্লি মোবিলাইজেশন। আগেরটায় আমরা ডিসকাস করলাম যে আর্লি ওয়েট বিয়ারিং কেন ইম্পর্ট্যান্ট। আর্লি মোবিলাইজেশন ব্যাপারটা কি, ধরুন কারোর একটা হাতের হাড় ভেঙে গেল, তাকে একটা প্লাস্টার করে দিতে হবে। ধরুন মনে করুন এখানেই একটা হাড় ভেঙে গেছে, তাহলে তার প্লাস্টারটা করতে হবে এখান থেকে শুরু হবে এত অবধি। মানে তার কবজির জয়েন্ট, তার এলবো জয়েন্ট, এগুলো সমস্ত প্লাস্টারের মধ্যে আটকানো থাকবে যতক্ষণ না হাড় জুড়বে, 1.5 মাস 2 মাস। তারপরে যখন প্লাস্টার খোলা হবে তখন দেখা যাবে তার কবজি বা এলবো স্টিফ হয়ে গেছে। তার কারণ প্লাস্টার করার উদ্দেশ্য ছিল যাতে এই হাড়টা যতক্ষণ না জোড়ে ততক্ষণ যেন না সরে যায়, সেই জন্য তার আশেপাশের জয়েন্টগুলোকেও আটকে দেওয়া হয়েছিল প্লাস্টারের মাধ্যমে। কিন্তু যদি আমি সার্জারি করে একটা প্লেট ওখানে লাগিয়ে দিতাম তাহলে আমার ওটা সরে যাওয়ার কোনো ভয় থাকতো না। ফলে পরের দিন থেকেই অনায়াসে পেশেন্ট কবজি নাড়তে পারতো বা এলবো মুভমেন্ট করতে পারতো, ফলে তার এইগুলো স্টিফ হতো না। তো এই
স্টিফনেস ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায় যখন পেশেন্ট একটু বয়স্ক পেশেন্ট হয়ে যায়। ইয়ং পেশেন্টদের হয়তো খুব তাড়াতাড়ি রিহ্যাব করা পসিবল হয়, তারা অনেকটাই ফাংশনাল গেইন করে যায়, কিন্তু বয়স্ক মানুষদের ক্ষেত্রে জয়েন্ট স্টিফনেস এড়ানোর জন্য আমরা সার্জারি করি। এটা একটা বড় অ্যাডভান্টেজ পেশেন্টদের জন্য। এরই সাথে সাথে বলতে হবে, যখনই আমরা পেশেন্টকে আর্লি মোবিলাইজ করি, সঙ্গে সঙ্গে তার শুধু বোন ভালো হয় না, তার আশেপাশের মাংসপেশি যেগুলো আছে সেগুলোরও ব্যবহার হতে শুরু করে, ফলে সেগুলোও নরম হয়ে যায় না, দুর্বল হয়ে পড়ে না। কোনো হাড়কে যদি অনেক দিন ওয়েট না দেওয়া হয় বা তারকে সেটাকে মুভ না করা হয়, তাহলে সেটাকে ডিজিউজ অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়টা নরম হয়ে যায়। তাই প্লাস্টার না করে যদি সেটাকে ফিক্স করে দেওয়া হয় এবং পেশেন্টকে তারপরে রিহ্যাব শুরু করে দেওয়া যায়, তাহলে তার শুধু হাড়ই তাড়াতাড়ি জুড়বে না, সেক্ষেত্রে তার মাংসপেশি, তার ওভারঅল বোন কোয়ালিটি সব কিছুরই ইমপ্রুভমেন্ট ঘটবে। তো সার্জিক্যাল ট্রিটমেন্টের এটাও একটা বড় অ্যাডভান্টেজ। আরও একটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে সার্জিক্যাল ফিক্সেশনের, সেটা হচ্ছে পেশেন্টকে আর বেড রিডেন থাকতে হয় না অনেক ক্ষেত্রেই। ধরুন কারোর একটা হিপ ফ্র্যাকচার হয়েছে, কিছু কিছু হিপ ফ্র্যাকচার আছে যেগুলো আগেকার দিনে ট্র্যাকশন দিয়ে চিকিৎসা করা হতো, এখনও সেটা করা সম্ভব, কিন্তু তাতে দেখা যাবে পেশেন্টকে হয়তো 3 মাস 4 মাস শুয়ে থাকতে হবে। এখন একটা পেশেন্ট যখন অনেক দিন ধরে বেডে শুয়ে থাকেন, তখন তার বিভিন্ন জায়গায় প্রেশার পড়ে পড়ে প্রেশার সোর হতে থাকে, এবং প্রেশার সোর হলে সেখানে ইনফেকশন হয়ে যেতে পারে, সেখান থেকে সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। সেই জয়েন্টগুলো যদি না নাড়ানো হয় তাহলে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, সেখান থেকে এম্বোলিজম হয়ে একটা প্রাণঘাতী অবস্থা হতে পারে, অথবা তার লাঙে নিউমোনিয়া হতে পারে। তো এরকম অনেক কতগুলো রোগ, মেডিকেল কন্ডিশন আছে যেগুলো বেড রিডেন পেশেন্টদের জন্য সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা যদি পেশেন্টকে হিপটাকে ফিক্স করে দিই, সেটা প্লেট স্ক্রুর মাধ্যমে হোক বা রডের মাধ্যমে হোক, এবং পেশেন্টকে পরের দিন থেকে উঠে বসাতে পারি, কয়েকটা স্টেপ চলাতে পারি, তাহলে এই ধরনের বেড রিডেন অ্যাসোসিয়েটেড যে কমপ্লিকেশনগুলো সেগুলোকে এড়ানো যাবে। তো এইগুলোই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়, যে কখন কখন আমরা সার্জারি করা উচিত, সার্জারি করলে কোন কোন ধরনের ফ্র্যাকচারে আমাদের কী উপকার হতে পারে, এবং সেখানে আমাদের ইমপ্ল্যান্টের কী রোল ছিল। নমস্কার।